হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের রয়্যাল এডুকেয়ার ফ্যামিলিতে। আশা করি সবাই ভালো আছো। আগের যতগুলো আমরা করিয়েছি কোনো ডাউট নেই আশা করি। আর যদি কোথাও থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আজকে আমরা রায় মার্টিনের শেষ অধ্যায় ১৪ নম্বর স্কুল নিয়ে আলোচনা করব। সবাই আমার সাথে একই সঙ্গে লাস্ট রিভিশনটা আমরা করে নিই। ঠিক আছে? দেখো কি বলেছে, যে সংবাদপত্রটি সিপাহী বিদ্রোহের পক্ষে ছিল। সিপাহী বিদ্রোহের পক্ষে কোন পত্রিকাটি ছিল জিজ্ঞেস করেছে। সিপাহী বিদ্রোহের পক্ষে। ঠিক আছে? সংবাদ প্রভাকর, সমাচার সুধাবর্ধন, বঙ্গদূত, অরুণোদয়। তাহলে কি হবে? সমাচার সুধাবর্ধন। ক্লিয়ার? সমাচার সুধাবর্ধন। ক্লিয়ার হয়েছে? তারপর দেখো কি বলেছে, যে সংবাদপত্রে সিপাহী বিদ্রোহের পক্ষে ছিল বলা হয়। সংবাদ প্রভাকর কাজ ছিল, তোমরা জানো ভালো করে, ঈশ্বরচন্দ্র গুপ্তের। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? কার্ল মার্কস 1857 বিদ্রোহে বলেছেন। কার্ল মার্কস কি বলেছেন? কার্ল মার্কসের কথা বলা হয়েছে সেনা বিদ্রোহ, সামন্ত বিদ্রোহ, জবিজাত বিদ্রোহ, জাতীয় অভ্যুত্থান। কি বলেছে এটা? এটি একটি জাতীয় অভ্যুত্থান বলেছিলেন কার্ল মার্কস এবং ফ্রেডারিক এঙ্গেলস। সামন্ত বিদ্রোহ কে বলেছিলেন? রমেশচন্দ্র মজুমদার বলেছিলেন। কে বলেছিলেন? রমেশচন্দ্র মজুমদার। তিনি বলেছিলেন সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলেছিলেন এটা। ক্লিয়ার হয়েছে? হিন্দু মেলার উপহার কবিতাটি রচনা করেন। হিন্দু মেলার উপহার কবিতাটি কে রচনা করেন? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর না সুকান্ত ভট্টাচার্য? কি উত্তর হবে আমাদের? রবীন্দ্রনাথ ঠাকুর হবে। কি উত্তর হবে? রবীন্দ্রনাথ ঠাকুর। স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত। ক্লিয়ার? বেঙ্গল গেজেট পত্রিকাটি, বেঙ্গল গেজেট কবে প্রকাশিত হয়? বেঙ্গল গেজেট হচ্ছে প্রকাশিত হয়েছিল 1778 খ্রিস্টাব্দে। ক্লিয়ার? আর কে করেছিলেন? আমাদের হিকি সাহাব করেছিলেন। হিকি, জেমস অগাস্টাস হিকি, তাকে হিকির গেজেটও বলা হয়। 1778 খ্রিস্টাব্দে। এটি একটি সাপ্তাহিক পত্রিকা। এটি একটি কি পত্রিকা ছিল? সাপ্তাহিক। আবার ইংরেজি পত্রিকা ছিল এটি। এটা সাপ্তাহিক ইংরেজি পত্রিকা ছিল। বোঝা গেল? জেমস অগাস্টাস হিকির কথা বলা হচ্ছে। ন্যাথানিয়েল হেলহেড মানে ন্যাথানিয়েল ব্রাসি হেলহেড পুরো নাম। বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় কবে? এটিও কবে প্রকাশিত হয়েছিল? 1778 খ্রিস্টাব্দে। ক্লিয়ার? আচ্ছা, এইখানটা একটু কারেকশন করে নাও, 1780 হবে। কত হবে? 1780 খ্রিস্টাব্দে। ক্লিয়ার? বেঙ্গল গেজেট 1780 খ্রিস্টাব্দে হিকি, জেমস অগাস্টাস হিকি সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত করেছিল। আর এটা বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় কবে? 1778 খ্রিস্টাব্দে। জাতীয় বিজ্ঞান চর্চা বলা হয়, বিজ্ঞান চর্চার জনক কাকে বলা হয়? জাতীয় বিজ্ঞান চর্চার জনক কাকে বলা হবে? জগদীশচন্দ্র বসু, আশুতোষ মুখোপাধ্যায়, মহেন্দ্রলাল সরকারকে না প্রফুল্লচন্দ্র রায়কে? কাকে বলা হয়? আমাদের মহেন্দ্রলাল সরকার। তোমরা জানো IACS প্রতিষ্ঠা করেছিলেন 1876 খ্রিস্টাব্দে আমাদের মহেন্দ্রলাল সরকার। জগদীশচন্দ্র বসু বসু বিজ্ঞান মন্দির কবে প্রতিষ্ঠা করেছিলেন? 1917 খ্রিস্টাব্দে। ঠিক আছে? আশুতোষ মুখোপাধ্যায় আমরা জানি কলকাতা বিজ্ঞান কলেজ। কলকাতা বিজ্ঞান কলেজ 1914 সালে প্রতিষ্ঠিত হবে। আর আশুতোষ মুখোপাধ্যায় পরবর্তীকালে অধ্যক্ষ হন এবং তাকে বাংলার বাঘ বলা হয়। প্রফুল্লচন্দ্র রায়কে তোমরা ভালোভাবেই জানো, যে আমাদের প্রফুল্লচন্দ্র রায় হচ্ছে আমাদের কেমিস্ট, হিন্দু হিন্দু কেমিস্ট, তিনি প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে? মার্জিত বাংলা হরফের প্রথম কারিগর, মার্জিত বাংলা হরফের প্রথম কারিগর কাকে বলা হচ্ছে? জেমস হিকিকে, জন মেকে, পঞ্চানন কর্মকার না উইলকিনসন? কি উত্তর হবে? পঞ্চানন কর্মকারকে বলা হয়। মার্জিত বাংলা হরফের প্রথম কারিগর কাকে বলা হয়? পঞ্চানন কর্মকারকে বলা হবে। ক্লিয়ার হয়েছে? গান্ধীজি কৃষকদের নিয়ে প্রথম কোন আন্দোলন করে? প্রথম বলেছে একদম কৃষকদের নিয়ে। রাওলাট সত্যাগ্রহ কবে হয়েছিল? এটা 1919। খেদা সত্যাগ্রহ কবে হবে? 1918। লবণ সত্যাগ্রহ কবে হবে? 1930। এবং চম্পারণ সত্যাগ্রহ কত সালে হবে? 1917। এবার তোমরা সবাই জানো উত্তর কি হতে পারে তাহলে? গান্ধীজি কৃষকদের নিয়ে প্রথম কোন আন্দোলন করেছিল? চম্পারণ। চম্পারণ কোথায় অবস্থিত? বিহার। বিহারের চম্পারণ জেলায় 3 কাঠিয়া ব্যবস্থা নিয়ে আমাদের যে আন্দোলন তাকে আমরা চম্পারণ সত্যাগ্রহ বলি। সারা ভারত কিষাণ সভা প্রতিষ্ঠিত হয় কবে? 1930 খ্রিস্টাব্দে, 1920 খ্রিস্টাব্দে, 1935 খ্রিস্টাব্দে না 1936 খ্রিস্টাব্দে? কবে হবে? 1936 খ্রিস্টাব্দে লখনৌতে প্রথম অধিবেশন বসবে। ক্লিয়ার? নিজ খামারে ধান তোলো, নিজ খামারে ধান তোলো কোন কোন আন্দোলনের স্লোগান? এটা হচ্ছে কি আমাদের তেভাগা আন্দোলন। কবে হয়েছিল? 1946 খ্রিস্টাব্দে হয়েছিল। ক্লিয়ার হয়েছে? তেভাগা। তেভাগা মানে 3 ভাগ। ডক্টর রমেশচন্দ্র মজুমদার বিখ্যাত গ্রন্থ তার দ্য সিপোই মিউটিনি ইন দ্য রিভোল্ট অফ 1857। কার লেখা? ডক্টর রমেশচন্দ্র মজুমদার।
সংস্কৃত যন্ত্রকে আবিষ্কার করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আলী মুসালিয়ার কোন বিদ্রোহ নেতা ছিলেন? মোপলা। মোপলা কবে হবে? 1921 খ্রিস্টাব্দে মালাবার উপকূলে। আশা করি বুঝতে পেরেছ। তারপরে বাকি কেন্দ্রগুলো তো আমরা অনেকবারই আলোচনা করেছি। তো ২ নম্বরে গুলো দেখি আমরা কি বলেছে। দেখো ২ নম্বরের প্রশ্নগুলো কি বলেছে? ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? তোমরা এখনো জানো যে ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়। এখন আরো বেশি প্রচলিত এগুলো সব। বিদ্যাসাগর কেন সংস্কৃত প্রেস ডিপোজিটারি প্রতিষ্ঠা করেন? বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? স্বামী বিবেকানন্দ, আচ্ছা বিবেকানন্দ নয়, বিদ্যানন্দ কে ছিলেন? গান্ধীজি কেন ডান্ডি অভিযান করেছিলেন? ঠিক আছে? বাকি এগুলো আমরা অ আগের বারের মতোই আমরা এগুলো পিপিটির মাধ্যমে আলোচনা করব। দেখো কি বলেছে ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? তোমরা সবাই ভালোভাবে জানো যে ব্যঙ্গচিত্রের আমাদের ভারতের যদি ব্যঙ্গচিত্র দেখা হয়, তার জনক হচ্ছে গগনেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে? তিনি বিভিন্ন রকমের জাতাসুর, না? আ বিরূপ বজ্র এগুলো সব তিনি ড্রইং করেছিলেন। কারণ প্রচলিত সমাজকে তিনি ব্যঙ্গ করছিলেন। প্রচলিত সমাজের যিনি বাবু সাহেবরা আছে কিভাবে ইংরেজি আনা মানে পাশ্চাত্যের ধ্যান ধারণার দিকে এত বেশি যোগ দিচ্ছিল যে নিজেদের কালচারকে তারা ভুলে যাচ্ছিল। তো সেই ক্ষেত্রে আমরা দেখব গগনের ঠাকুর তিনি এটি আ ড্রইং করতেন। শিল্পচর্চার একটি অন্যতম মাধ্যম ছিল চিত্রকলা। ব্যঙ্গচিত্র তার একটি বিশেষ অঙ্গ। ব্যঙ্গচিত্র আঁকার কারণ বিভিন্ন কারণে ব্যঙ্গচিত্র আঁকা হয় যেমন সমালোচনা করার জন্য। প্রচলিত সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিভিন্ন ত্রুটি বিচ্যুতি সরস ভঙ্গিতে সরস প্রকাশ করার জন্যই ব্যঙ্গচিত্র আঁকা হয়। সরস ভঙ্গিতে মানে কোন রকম আম মানে বিরূপ প্রতীকের যেন না হয়, একটা ব্যঙ্গাত্মকভাবে যেন এটাকে দেখা হয়। সচেতনতা বৃদ্ধি, সমাজের বিভিন্ন ক্ষেত্রে সমস্যা ত্রুটি বিচ্যুতি সম্পর্কে ব্যঙ্গচিত্রের মাধ্যমে মানুষকে যেন সচেতন করা যায়। তো এখানে আমরা কাকে দেখব? গগনেন্দ্রনাথ ঠাকুরকে দেখব। ২০ শতাব্দীর প্রথমার্ধে তার অঙ্কিত রাজনৈতিক ও সামাজিক সমস্যাগুলি ব্যঙ্গচিত্রের মাধ্যমেই ঔপনিবেশিক সমাজ ব্যবস্থার সমালোচনা করেছেন। তারপরে সংস্কৃত যন্ত্র কেন বিখ্যাত তোমরা জানো? তো বাংলার মুদ্রণ শিল্পের ইতিহাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার সৃষ্ট হচ্ছে সংস্কৃত যন্ত্রের ভূমিকা অনস্বীকার্য। প্রতিষ্ঠা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরা কবে প্রতিষ্ঠা করেছিলেন? 1847 খ্রিস্টাব্দে মদনমোহন তর্কালঙ্কারের সঙ্গে ৩২ নম্বর আমহা স্ট্রিটে সংস্কৃত প্রেস বা সংস্কৃত যন্ত্র নামে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন। এই প্রেস থেকে প্রকাশিত প্রথম বাংলা গ্রন্থ হলো ভারতচন্দ্রের অন্নদামঙ্গল 1847 খ্রিস্টাব্দে। আর তারপরে আমরা জানি যে বর্ণ পরিচয়ের প্রথম ও দ্বিতীয় ভাগও এই প্রেস থেকে ছাপানো হয়েছিল। বর্ণ পরিচয় কবে ছাপানো হবে? 1855 খ্রিস্টাব্দে। ক্লিয়ার? 1855 খ্রিস্টাব্দে বর্ণ পরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বারা এই জন্য বিখ্যাত। বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? তোমরা ভালোভাবে জানো যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল 1921 খ্রিস্টাব্দে এবং কে প্রতিষ্ঠা করেছে? রবীন্দ্রনাথ ঠাকুর করেছেন। কেন? কারণ আমরা জানি যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা পুঁথিগত বিদ্যা মুখস্থ করলে কিন্তু শিক্ষা আমাদের লাভ হয় না। তিনি চাইছিলেন যে প্রকৃতির কোলে দাঁড়িয়ে প্রকৃতির মাধ্যমে ছাত্রছাত্রীরা যেন সার্বঙ্গিক বিকাশ ঘটে বা শিক্ষিত হয়। আর এতে তাদের সার্বঙ্গিক বিকাশের ফলে তারা পরবর্তীকালে নিজস্ব কিছু একটা মানে ভালো মানুষ হয়ে উজাড় হবে এবং মানসিকতার বিকাশ ঘটবে। বাচ্চাদের মধ্যে আ শিখার যে গুণ সেটা আরো বেশি বৃদ্ধি পাবে। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের চিন্তা ভাবনা ছিল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে ১৯২১ খ্রিস্টাব্দে নিজের শিক্ষা চিন্তার ভিত্তিতে বিশ্বভারতী নামক একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। তো বিশ্বভারতীকে জাতির মিলন ভূমিতে পরিণত করতে চেয়েছিলেন। তিনি বিশ্ব ধর্ম ও সংস্কৃতির মেলবন্ধন ঘটানোর উদ্দেশ্যে শান্তিনিকেতনে চীন, জাপান, ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশের পণ্ডিতদের নিয়ে এসেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে প্রকৃতি, মানুষ, শিক্ষার সমন্বয় ঘটাতে চেয়েছিলেন। এইজন্য শান্তিনিকেতনের ছাত্রছাত্রীদের শ্রেণীকক্ষের বাইরে প্রকৃতির মধ্যে গাছের তলায় শিক্ষা দেওয়া হতো। তাছাড়া শান্তিনিকেতনের সঙ্গে পাশাপাশি গ্রাম ও তার মানুষদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তাই শান্তিনিকেতনের শিক্ষা হয়ে উঠেছিল মানববোধের শিক্ষা। ক্লিয়ার হয়েছে? তারপর দেখো কি বলেছে। স্বামী বিদ্যানন্দ কেন বা কে কেন বিখ্যাত? ১৯১৯ খ্রিস্টাব্দে বিহারের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কৃষক অভ্যুত্থান হয়। স্বামী বিবেকানন্দ হচ্ছে কি অসহযোগ আন্দোলনের সময় বিহারের দ্বারভাঙ্গা, ভাগলপুর প্রভৃতি অঞ্চলে কৃষকদের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। ১৯২০ খ্রিস্টাব্দে বিহারের প্রাদেশিক কংগ্রেস সভায় তিনি কৃষকদের ক্ষোভের কারণ অনুসন্ধানের জন্য কমিটির প্রস্তাব দেন, কিন্তু কংগ্রেস তার দাবি সমর্থন করেনি। তারপরে আমরা জানি যে ১৯২৯ খ্রিস্টাব্দে বিহার প্রাদেশিক কিষাণ সভা প্রতিষ্ঠা হবে। বিহার প্রাদেশিক কিষাণ সভা। ক্লিয়ার?
বিহার প্রাদেশিক কিষাণ সভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা ছিল 1929 খ্রিস্টাব্দে। ডান্ডি অভিযান বলতে কি বোঝো বা ডান্ডি অভিযান করতে হয়েছিল কেন? ডান্ডি অভিযান আমরা জানি ভালোভাবে। ডান্ডি অভিযান শুরু হবে 1930 খ্রিস্টাব্দের 12ই মার্চ থেকে। 12ই মার্চ থেকে। এই যাত্রা চলবে হচ্ছে একদম 241 মাইল পথ, 241 মাইল পথ 24 দিন ধরে চলবে। অর্থাৎ 1930 খ্রিস্টাব্দের 6 এপ্রিল পর্যন্ত এটি চলবে। ক্লিয়ার হয়েছে? 1930 খ্রিস্টাব্দের 6 এপ্রিল পর্যন্ত। টানা 24 দিনের যাত্রাতে তাদের সঙ্গী থাকবে কি হচ্ছে কতজন সঙ্গী? 78 জন প্লাস একজন হচ্ছে আমাদের গান্ধীজি। টোটাল ৭৯ জনকে নিয়ে যাত্রা শুরু হয়েছিল। ক্লিয়ার হয়েছে? মনে থাকবে কি বললাম? ৭৮ প্লাস ১ ৭৮ জন সঙ্গী নিয়ে গান্ধীজি যাত্রা শুরু করেছিলেন। আর ৭৮ জন সঙ্গী নিয়ে যখন যাত্রা শুরু করেছেন, সঙ্গে আমরা কি দেখব? ৭৮ জন প্লাস একজন হচ্ছে তিনি ছিলেন। ৭৯ জন। ক্লিয়ার হয়েছে? এটা কোথা থেকে শুরু হয়েছিল? গুজরাটের সবরমতী থেকে। সবরমতী থেকে এটা যাত্রা শুরু হবে এবং শেষ হবে কোথায়? এটা ডান্ডিতে গিয়ে। কোথায় গিয়ে শেষ হবে? ডান্ডিতে গিয়ে। তারপরে এখানে আমরা জানি যে লবণ সত্যাগ্রহ। কারণ আইন অমান্য আন্দোলন তার আগেই 1929 খ্রিস্টাব্দে আমরা কি জানি? যে পূর্ণ স্বরাজের ডাক দেওয়া হয়েছিল। পূর্ণ স্বরাজ জওহরলাল নেহরুর দ্বারাই লাহোর অধিবেশনে আমরা কি জানি? যে পূর্ণ স্বরাজের ডাক দেওয়া হয়েছিল 1929-এর আমাদের জওহরলাল নেহরুর দ্বারা। আর তারপরে আমরা জানি যে 1 বছর সময় দেওয়া হয়েছিল। তা না হলে আমরা আইন অমান্য আন্দোলন করব। 1930-এ 12ই মার্চ থেকে শুরু হয়েছে আর সেটা শেষ হয়েছে গিয়ে 6 এপ্রিলে গিয়ে। দিয়ে সেখানে লবণ আইন মানে লবণ বানিয়ে লবণ আইন ভঙ্গ করে আইন অমান্য আন্দোলন সূত্রপাত করেছিল। তাই জন্য ডান্ডি অভিযান করতে হয়েছে। ডান্ডি অভিযান 1930-এর 12ই মার্চ গান্ধীজি 78 জন অনুগামী নিয়ে সবরমতী আশ্রম থেকে 24 দিন 231 মাইল পথ অতিক্রম করে ডান্ডি সমুদ্র তীরে 5ই এপ্রিল লবণ আইন ভঙ্গ করেন। যদিও বা 6 এপ্রিল হবে। এর ফলে আইন অমান্য আন্দোলনের সূচনা হয় গুজরাটের সবরমতী থেকে গান্ধী পর্যন্ত গান্ধীজির এই পদযাত্রা ডান্ডি অভিযান নামে পরিচিত। ক্লিয়ার হয়েছে সবাইকে? ডান্ডি যাত্রা বোঝা গেল কি বললাম? কোনো ডাউট হবে না আশা করি। 19 শতকে বাংলায় জাতীয়তাবাদের বিকাশে হিন্দু মেলার অবদান কি ছিল? দেখো হিন্দু মেলা নবগোপাল মিত্র, রায়নারায়ণ বসু, সত্যেন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর এরা মিলেই তৈরি করেছিল। এটি 14 বার বসেছিল। মেলাটা কতবার বসেছে? টোটাল 14 বার বসেছে এবং 1867 সালে এটি কলকাতায় অনুষ্ঠিত হতো। এদের মূল কারণ কি ছিল? কি করা? হিন্দুদের মধ্যে ঐক্যবদ্ধ গড়ে তোলা, আত্মনির্ভর ভারত গড়ে তোলা, হস্তশিল্পের উৎসাহ দান, সাহিত্য চর্চায় উৎসাহ দান, বাঙালির হীনমন্যতা দূর করা এবং শরীরচর্চার উৎসাহ দেওয়া প্রভৃতির জন্য এটা করা হয়েছিল। ক্লিয়ার হয়েছে? কার্যাবলী যদি দেখি আমরা ধর্ম ও ইতিহাস বিষয়ক বক্তৃতা এখানে চলতো। ছাত্রদের ব্যায়াম প্রদর্শনী, মেলা, গান বাজনা, ফল ফুল প্রদর্শনী, শিল্প, মাটি জিনিসপত্রের প্রদর্শনী, প্রবন্ধ এগুলো সব মেলার মাধ্যমে করা হতো। 1867 থেকে 1880 খ্রিস্টাব্দের মধ্যে মোট কতবার বললাম? 14 বার এটি মেলাটা অনুষ্ঠিত হয়েছিল। স্বল্পকালীন হলেও জাতীয়তাবোধ জাগিয়ে তোলার ক্ষেত্রে এই মেলার বিশেষ অবদান আছে। সত্যেন্দ্রনাথ লেখা মিলে সব ভারত সন্তান গানের মধ্য দিয়ে এই মেলা শুরু হতো। তাহলে কার লেখা এটা? সত্যেন্দ্রনাথ ঠাকুরের লেখা। এই গান জাতীয় সঙ্গীতের মতো দেশাত্মবোধ জাগিয়ে তোলে। বাংলা ভাষার শ্রেষ্ঠ রচনার জন্য পুরস্কারের ব্যবস্থা সাহিত্যের ক্ষেত্রে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে। ঠিক আছে? বাংলা ভাষার শ্রেষ্ঠ রচনার জন্য পুরস্কার করেছিল। মেলায় হাতে তৈরি জিনিসপত্রের প্রদর্শনী হতো, ফলে শিল্পী ও কারিগরিরা উৎসাহ পায়। মেলায় আয়োজকরা ন্যাশনাল পেপারের মাধ্যমে জাতীয়তাবাদের প্রচার করতেন এবং হিন্দু মেলায় জনসমাবেশ ও বক্তৃতায় জাতীয় অনুভূতির সৃষ্টি করে। তো ন্যাশনাল পেপার কে ছাপাতেন? ন্যাশনাল পেপার এটি হচ্ছে নবগোপাল মিত্র, তাই তাকে ন্যাশনাল মিত্রও বলা হতো। কি বলা হতো? মিত্র বলা হতো। এটি আরেক নাম, হিন্দু মেলা আরেক নাম হচ্ছে চৈত্র মেলা। চৈত্র মাসে এটা অনুষ্ঠিত হতো। হুম, চৈত্র মেলা এবং মিত্র মেলা। তাহলে হিন্দু মেলার আরেক নাম হচ্ছে কি? চৈত্র মেলা এবং মিত্র মেলা। তাহলে চৈত্র মেলা হচ্ছে চৈত্র মাসে অনুষ্ঠিত হতো এবং মিত্র মেলা হচ্ছে কি? চৈত্র সংক্রান্তির দিনে অনুষ্ঠিত হতো বলে এটা চৈত্র মেলা, এবং মিত্র মানে নবগোপাল মিত্রের দ্বারা হয়েছিল বলে এটাকে মিত্র মেলা বলা হয়। তারপর দেখো কি বলে ছাপাখানা স্থাপনে প্রকাশনা ক্ষেত্রে শ্রীরামপুর মিশনের অবদান কি ছিল? শ্রীরামপুর মিশন আমরা জানি যে 1800 খ্রিস্টাব্দে 10ই জানুয়ারিতে প্রতিষ্ঠিত হবে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন। আর এখানে 3 জন ব্যক্তি বিখ্যাত হয়েছে, জোশুয়া মার্সম্যান, উইলিয়াম ওয়ার্ড, উইলিয়াম ক্যারি। এদিকে 3 জনকে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। কি বলা হয় এদিকে? শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। তাহলে ত্রয়ী মানে 3 জন। তো জোশুয়া মার্সম্যান,
উইলিয়াম ওয়ার্ড, উইলিয়াম কেরি মিশন প্রতিষ্ঠা করেছিলেন। এদের মধ্যে উইলিয়াম কেরি একটি কাঠের পুরাতন ছাপাখানা কিনে ওই একই বছরে প্রতিষ্ঠা করে শ্রীরামপুর মিশন প্রেস। পরে লোহার ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। 1820 খ্রিস্টাব্দের মধ্যে মিশনের ছাপাখানার সংখ্যা দাঁড়ায় 18টি। তো শ্রীরামপুর মিশনের ছাপাখানা প্রথমে ইংরেজি ভাষায় কাঠের হরফে ব্লক তৈরি করে ছাপানো হতো, পরে ধাতু ইংরেজি বা বাংলা হরফ তৈরি করা হয়। এ সময় হরফ তৈরিতে পঞ্চানন কর্মকার খ্যাতি অর্জন করে। পঞ্চানন কর্মকার আমরা জানি যে বিখ্যাত বাংলা হরফ ব্লক তৈরি করার একজন মার্জনীয় আহ, আমাদের ইঞ্জিনিয়ার। কেরি থেকে মিশনে নিয়োগ করেন। মিশনের ছাপাখানার কম্পোজিটর ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। তিনি বাঙ্গাল গেজেট প্রকাশ করেছিলেন। বাঙ্গাল গেজেট ক্লিয়ার। বাঙ্গাল গেজেট হচ্ছে গঙ্গা কিশোর ভট্টাচার্য। শ্রীরামপুর মিশন থেকে বহু গ্রন্থ পত্র পত্রিকা প্রকাশিত হয়। প্রথমে বাইবেলে প্রকাশ করে প্রথমে বাইবেল প্রকাশ করে, তারপরে ইংরেজি ভাষায় প্রকাশিত বাইবেল ছাড়াও 26টি আঞ্চলিক ভাষায় বাইবেল ছাপানো হয়। 36টি বাংলা হরফে ও একটি সংস্কৃত হরফে লেখা বই এবং এগুলির 12টি সংস্করণ প্রকাশিত হয়। এ সময় গড়ে ওঠা স্কুল কলেজের বিভিন্ন বিষয়ে পাঠ্য বই ছাপা ও প্রকাশের কাজও এখানে করা হতো। দিগদর্শন 1818 খ্রিস্টাব্দে, সমাচার দর্পণ 1818 খ্রিস্টাব্দে, ফ্রেন্ড অফ ইন্ডিয়া প্রভৃতি পত্রিকায় প্রকাশিত হতো। দিগদর্শন জানো, দিগদর্শন এবং সমাচার দর্পণ আমাদের জন ক্লার্ক মার্সম্যান প্রকাশিত করতো। দিগদর্শন হচ্ছে মাসিক পত্রিকা, আর একটা সমাচার দর্পণ হচ্ছে সাপ্তাহিক পত্রিকা। এই দুটোই হচ্ছে বাংলা, ঠিক আছে। এইভাবেই বিদেশি উদ্যোগে বাংলা ও ইংরেজি হরফে বই পত্র পত্রিকা ছাপা ও প্রকাশিত হতে থাকে। এক্ষেত্রে শ্রীরামপুর মিশনারি বিশেষ অবদান রাখে। ক্লিয়ার হয়েছে? আশা করি বুঝতে পারছো। তারপর দেখো কি বলেছে, সর্বভারতীয় কিষাণ সভার কথা বলা হচ্ছে এখানে। সর্বভারতীয় কিষাণ সভা আমাদের 1936 কিভাবে কিষাণ সভা প্রতিষ্ঠা হয়েছিল। একটু আগেই আমরা বললাম সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠা করার আগে 1929 সালে বিহারে প্রাদেশিক কিষাণ সভা প্রতিষ্ঠা হয়েছিল। বিশ্বব্যাপী আর্থিক মহামন্দার প্রভাবে ভারতেও আর্থিক সংকট দেখা দেয়। দরিদ্র শ্রমজীবী সংকটে পড়ে। বামপন্থী মনোভাবাপন্ন রাজনৈতিক নেতা ও কর্মীদের একাংশ কৃষক বিপ্লবে বিশ্বাসী ছিলেন। তাদের চেষ্টায় আঞ্চলিক কৃষক সংগঠন গড়ে উঠতে থাকে। এই চেষ্টার ফলশ্রুতি ছিল কিষাণ কংগ্রেস প্রতিষ্ঠা। কবে হয়েছিল এটা? 1936 খ্রিস্টাব্দে। ক্লিয়ার? অন্ধ্রে কৃষক নেতা এনজি রঙ্গ, গুজরাটে কৃষক নেতা ইন্দুলাল ইয়াগনিক, বিহারে জয়প্রকাশ নারায়ণ, বাংলাদেশ বামপন্থী কৃষক শ্রমিক নেতা মুজাফফর আহমেদ এবং রাম মনোহর লোহিয়া, রাজেশ্বর রাও, আবদুল্লাহ রসুল প্রমুখ এই বিষয়ে সহযোগিতা করেন এবং নেতৃত্ব দেন। কিষাণ কংগ্রেস প্রতিষ্ঠা কবে হয়েছিল? দেখো 1935 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে সাউথ ইন্ডিয়া ফেডারেশন অফ পেজেন্ট অ্যান্ড এগ্রিকালচার লেবার পার্টি গঠিত হয় 1935 খ্রিস্টাব্দে। এর সাধারণ সম্পাদক ছিলেন এনজি রঙ্গ এবং যুগ্ম সম্পাদক ছিল এম.এস. নাম্বুদ্রি পাদ। ক্লিয়ার হচ্ছে? এম.এস. নাম্বুদ্রি পাদ। এই সময় একটি সর্বভারতীয় কৃষক সংগঠন গড়ে তোলার কথা বলা হয়। এই জন্য 1936 খ্রিস্টাব্দে মিরাট সম্মেলনের সমাজতন্ত্রের এই প্রস্তাব সমর্থন করে। এরপরেই 1936-এ সারা ভারত কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়। লখনৌতে, আমরা একটু আগেই বলেছিলাম, লখনৌতে এই সভার প্রথম অধিবেশন হয় এবং গুজরাটে বিক্ষুব্ধ গান্ধীবাদী নেতা ইন্দুলাল ইয়াগনিকের সম্পাদনায় কিষাণ সভার মুখপত্র কিষাণ বুলেটিন পত্রিকা প্রকাশিত হয়। বিহারের কৃষক নেতা স্বামী সহজানন্দ সরস্বতী এই অধিবেশনে সভাপতিত্ব করেন। কি কথা বলা হয়েছে? খাজনা ও করের 50% হ্রাস করতে হবে, কৃষকের জমি সত্ত্ব দিতে হবে, বেগার প্রথা বিলুপ্ত করতে হবে এবং ঋণ এবং সুদ মুকুব করতে হবে, আর জমিদারি প্রথারও বিলুপ ঘটাতে হবে। কিষাণ সভার এই দাবিগুলি থেকে কথা স্পষ্ট যে কৃষকদের স্বার্থ রক্ষা, জমিদার ও মহাজনদের শোষণ ও অত্যাচারের হাত থেকে তাদের রক্ষা করাই ছিল এই সংস্থার প্রধান বা সংস্থা প্রতিষ্ঠার প্রকৃত উদ্দেশ্য। সারা ভারত কিষাণ কংগ্রেস বিভিন্ন প্রাদেশিক শাখা প্রতিষ্ঠা করেন। 1937 খ্রিস্টাব্দে মার্চ মাসে বাঁকুড়া জেলায়, আমাদের বাংলায়, বঙ্গীয় প্রাদেশিক কিষাণ সভার প্রথম সম্মেলন হয়। প্রাদেশিক শাখার নিচে জেলা ও আঞ্চলিক স্তরে শাখা সংগঠন প্রতিষ্ঠিত হয়। এছাড়া দেশীয় রাজ্যগুলিতে কিষাণ সভার শাখা গড়ে ওঠে। এভাবে সারা ভারতে কিষাণ সভা গড়ে ওঠে, ফলে কৃষকরা সংগঠিত আন্দোলনের পথে পা বাড়ায়। কৃষক আন্দোলন এরপর জাতীয় আন্দোলনের অঙ্গ হয়ে ওঠে। কংগ্রেস এই সভার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে। 1936 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর পালিত হয় সর্বভারতীয় কিষাণ সভা দিবস। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা রায়মার্টিনের 14টি স্কুল শেষ করলাম। পরবর্তী আরো অনেকগুলো ক্লাস হবে। এই যে সাবমিটিভটা আসছে, আশা করি এগুলো করে গেলে তোমাদের ভালো রেজাল্ট হবে। ঠিক আছে? সবাই ভালো থেকো। আজকের মতো এখানেই। ধন্যবাদ।